সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ এবং নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। অষ্টম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে আজকে আমরা পড়ব পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ের পাঠ 1 আর পাঠ 5। তো প্রথমে পাঠ 1 পড়ব আমরা। পাঠ 1-এ আছে খাদ্য পরিকল্পনা, মেনু পরিকল্পনার নীতি। তো আমাদের প্রথমে জানতে হবে যে খাদ্য পরিকল্পনা বলতে আসলে কি বোঝায়। প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। এক একজন মানুষের এক এক রকম খাবার পছন্দ। কেউ শুধুমাত্র 3 বেলার ভাত মাছ বা প্রধান খাদ্য যেটা সেটা পছন্দ করে। আবার দেখা যায় যে ছোট বাচ্চা যারা, তারা সাধারণত এই 3 বেলার খাবারের জায়গায় তারা বেশিরভাগ সময় ফাস্টফুড, চিপস, চকলেট বা এই টাইপের জিনিসপত্র মানে খাবার দাবার খেতে পছন্দ করে। আবার দেখা যায় যে কোনো বয়স্ক মানুষ থাকলে বাড়িতে তাদের খাবারের ধরন আবার একটু আলাদা হয়, বা কোনো রোগের ক্ষেত্রে বা বাড়িতে কোনো রোগী থাকলে তার জন্য আবার দেখা যায় যে আলাদা ধরনের খাবারের ব্যবস্থা করতে হয়। এই যে বয়স ভেদে বা বিভিন্ন অবস্থান ভেদে যে এক একজন মানুষের এক এক রকম কিন্তু খাবারের প্রয়োজন হয়। গড়পড়তায় সব ধরনের মানুষকে যদি বা সব বয়সী বা সব অবস্থানের মানুষকে যদি একই খাবার দেয়া হয়, তাহলে কিন্তু সেটা তার শরীরের জন্য পরিপূর্ণ হতে পারে না, বা তার যে শারীরিক যে চাহিদা, সেই চাহিদাটা কিন্তু মেটাতে পারে না। এই জন্য বয়স, পরিবেশ, অবস্থান বা রোগ, এগুলো সব কিছু সম্পর্কে জেনে বুঝে খাদ্য তৈরি করার আগে বা খাবার তৈরি করার আগে যে পরিকল্পনাটা করে নেওয়া হয়, সেটাকেই বলা হয় খাদ্য পরিকল্পনা। অর্থাৎ খাবার তৈরি করার পূর্বে বা খাবার নির্বাচন করার পূর্বে যে পরিকল্পনা করা হয়, সেই পরিকল্পনাটাই হচ্ছে খাদ্য পরিকল্পনা। এই খাদ্য পরিকল্পনার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই যে মেনু পরিকল্পনা। মেনু পরিকল্পনা কি, এটা জানার আগে আমাদের জানতে হবে যে মেনু জিনিসটা কি। আমরা সাধারণত রেস্টুরেন্টে বা কোনো হোটেলে খেতে গেলে ওয়েটার এসে কিন্তু আগে আমাদের একটা কাগজ ধরায় দেয়, বা দেখা যাচ্ছে 2-3 পেজের একটা ছোট বই টাইপের ধরায় দেয় যে ম্যাডাম বা স্যার কি খাবেন সেটা সিলেক্ট করেন। তো আমরা ওটা দেখে কিন্তু আমরা খাবার সিলেক্ট করে তাদেরকে অর্ডার করি। তো এই বইয়ের মধ্যে কিন্তু খাবারের নাম দেয়া থাকে, তারপর তার প্রাইস বা মূল্য সেটা দেয়া থাকে। এবং বড় বড় রেস্টুরেন্টে গেলে আরও যেটা সুবিধা দেখা যায় যে ওই মেনুর পাশে প্রত্যেকটা খাবারে কোন খাবারে কি কি উপাদান ব্যবহার করা হয় বা কি কি উপাদান ব্যবহার করা হয়ে থাকে ওই রেস্টুরেন্টে, সেগুলোও কিন্তু ডিটেলস দেয়া থাকে। এক্ষেত্রে যে ওই হোটেলে বা যে ওই রেস্টুরেন্টে খেতে যায়, সে তার পছন্দ এবং সুবিধা অনুযায়ী বা তার যেমন বাজেট সেটা অনুযায়ী সে খাবার অর্ডার করতে পারে। তো এখন কথা হচ্ছে যে খাবার তৈরির পূর্বে কোন খাবার কার জন্য কেমন উপযোগী, বা কি কি উপাদান দিয়ে তৈরি করা, কিভাবে সেটা তৈরি করা, সেটা কম তেলে রান্না করা নাকি বেশি তেলে রান্না করা, বা একজন শিশুর জন্য সেটা উপযোগী কিনা বা বয়স্ক ব্যক্তির জন্য উপযোগী কিনা, এই ধরনের সার্বিক বিষয় বিবেচনা করে রান্না বা খাবার তৈরির পূর্বে যে মেনু বা মানে যে পরিকল্পনাটা আর কি করা হয় লিখিত, সেটাকেই সাধারণত মেনু বলা হয়। এই মেনুর মধ্যে কি খাবার রান্না করা হবে, এই
খাবার তৈরি করতে কত টাইম ব্যয় হবে, খাবারটা কোন পদ্ধতিতে রান্না করা হবে, কিভাবে পরিবেশন করা হবে, কতজনের জন্য পরিবেশন করা হবে, কি পরিমাণ জিনিসপত্র বা অন্যান্য আনুষঙ্গিক মশলা বা অন্যান্য উপাদান এগুলো কি পরিমাণে লাগবে, এগুলো সব কিছুর ডিটেলস কিন্তু এই মেনুর মধ্যে থাকে। অর্থাৎ একটা মেনু হচ্ছে খাদ্য পরিকল্পনার পূর্ণাঙ্গ একটা রূপ। অর্থাৎ খাদ্য পরিকল্পনার মধ্যে যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে তার সব কিছুরই ধারণা পাওয়া যায় একটা মেনু দেখলে। মেনু দেখলে সেই খাবারের ডিটেলস সব কিছু আমরা জানতে পারি। তো এই মেনু পরিকল্পনা করার সময় আমাদের দুটো বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। একটা হচ্ছে খাদ্য গ্রহণকারীর চাহিদা, আর একটা হচ্ছে রান্নার সুবিধা। খাদ্য গ্রহণকারীর চাহিদা আর একটা হচ্ছে রান্নার সুবিধা। মেনু পরিকল্পনার প্রথমে দেখতে হবে খাদ্য গ্রহণকারীর চাহিদাটা কি, অর্থাৎ যার জন্য আমি খাদ্যটা বা খাবারটা তৈরি করব তার চাহিদাটা আসলে কেমন। যদি সে শিশু হয়, শিশু বয়সী হয়, অর্থাৎ 6 মাস বয়স থেকে 1 বছর বা 2 বছর এরকম বয়সী হয়, তাহলে কি তাকে তার উপযোগী খাবার তৈরি করতে হবে। আবার যদি কোনো বয়স্ক ব্যক্তি হয় তাকে কিন্তু আমরা আমাদের রেগুলার যে খাবার সেগুলো কিন্তু আমরা দিতে পারবো না, কারণ তার ওই সময় যেহেতু তার বয়স অনেক বেশি, তার পরিপাক ক্রিয়া বা পরিপাক ক্ষমতা কি অনেকাংশে কমে যায়। এজন্য তার জন্য দেখা যাচ্ছে নরম, মানে অনেকটা বাচ্চাদের মতো নরম করে কোনো খাবার তৈরি করে দেয়া, বা বেশি তেলে ভাজা পোড়া জিনিস সে খেয়ে পরিপাক করতে পারবে না, এই জন্য হালকা টাইপের খাবার দেয়া। বা যদি কোনো রোগী থাকে, কোনো রোগীর জন্য বা কোনো রোগাক্রান্ত ব্যক্তির জন্য যদি খাবার তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে রোগের ধরন বুঝে যে তাকে কোন খাবার দেয়া যাবে কোন খাবার দেয়া যাবে না সেটা বিবেচনা করে খাবার তৈরি করতে হবে। আবার পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রেও খাবার তৈরি করার আগে খেয়াল রাখতে হবে যে এই ব্যক্তিটার খাবারের চাহিদা কেমন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অনেক বেশি পরিশ্রম করে তাহলে কিন্তু তার অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার প্রয়োজন। আবার যদি কেউ হালকা পরিশ্রম করে বা মাঝারি ধরনের কাজ করে তাহলে তার অল্প ক্যালোরির খাবারে কিন্তু তার চাহিদাটা পূরণ হয়ে যায়। এজন্য আমাদেরকে প্রথমে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাদ্য গ্রহণকারীর চাহিদা। অর্থাৎ মানে যার জন্য আমরা খাবার তৈরি করব তার বয়স, তার পরিশ্রমের ধরন, তার শারীরিক অবস্থা, এগুলো সব কিছু আমাদের বিবেচনা করে তারপর খাদ্য বা মেনু পরিকল্পনা করতে হবে। এরপর আছে রান্নার সুবিধা। এক একটা খাবার কিন্তু রান্নার পদ্ধতি এক এক রকম। কোনোটা ডুবো তেলে ভাজা হয়, কোনোটা মিডিয়াম তেলে ভাজা হয়, আবার কিছু আছে যে ভাপানো বা সিদ্ধ করে তৈরি করা হয়, আবার কিছু আছে যে প্রথমে ভেজে তারপরে সিদ্ধ করা হয়। এরকম এক একটা রান্নার পদ্ধতি কিন্তু এক এক রকম। এজন্য মেনু পরিকল্পনার আগে আমাদের বিবেচনা করতে হবে যে খাবার তৈরিতে রান্নার সুবিধা কতটুকু আছে বা কিভাবে সেটা রান্না করা হবে। এরপরে আমরা একটু দেখি মেনু পরিকল্পনার গুরুত্ব। মেনু পরিকল্পনার যেকোনো খাবার তৈরির আগে যদি মেনু পরিকল্পনা করে নেওয়া যায় তাহলে ওই খাবারটা তৈরি করা অনেক সহজ হয়। আবার খাবার খাওয়ার যে উদ্দেশ্য, অর্থাৎ কি শারীরিকভাবে আমরা শক্তি পাওয়া, সুস্থ থাকা,
এই জিনিসের জন্যই কিন্তু মানে শারীরিকভাবে শক্তি পেতে এবং সুস্থ থাকতে কিন্তু আমরা সাধারণত খাবার খেয়ে থাকি। তো এই ক্ষেত্রে খাবার তৈরির পূর্বে যদি আমরা মেনু পরিকল্পনা করে নেই তাহলে কি আমাদের খাবার তৈরি করা, পরিবেশন করা এবং খাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। তো প্রথমে আছে সুষম খাদ্য পরিবেশন। মেনু পরিকল্পনায় কিন্তু প্রথমেই রান্নার আগে বা খাবার তৈরির আগে মেনু পরিকল্পনাটা লিখে নেওয়া হয়। তো এক্ষেত্রে সুষম খাদ্য পরিবেশনের সুযোগ থাকে। অপরিকল্পিতভাবে যদি আমরা রান্নাবান্না করি বা খাবার তৈরি করি তাহলে কি সেখানে সুষম খাদ্যের চাহিদাটা কিন্তু আসলে পূরণ হয় না, বা হলেও সেটা পুরোপুরিভাবে হয় না, হয়তো বা আংশিক হয়। কিন্তু যদি আগে থেকে মেনু পরিকল্পনা করে নেওয়া যায় বা খাবার রান্নার পূর্বে যদি পরিকল্পনা করে নেওয়া যায় তাহলে সুষম খাদ্য সরবরাহ করার ব্যাপারটা নিশ্চিত করা যায় বা খাদ্যকে সুষম করা যায়। এরপর যেটা আছে আকর্ষণীয়ভাবে খাবার পরিবেশন। আকর্ষণীয়ভাবে খাবার পরিবেশন। যেহেতু মেনু পরিকল্পনার মধ্যে খাবার তৈরির আগেই কিভাবে তৈরি করা হবে, কতজনের জন্য তৈরি করা হবে, কিভাবে সেটা পরিবেশন করা হবে, এগুলো আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়। এজন্য খাবার তৈরির পরে আগের পরিকল্পনা অনুযায়ী সুন্দরভাবে, সুষমভাবে, আকর্ষণীয়ভাবে খাবারটাকে পরিবেশন করা যায়। যেহেতু মেনু পরিকল্পনায় আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়, সেক্ষেত্রে কিভাবে খাবার পরিবেশন করা হবে, অর্থাৎ কতজন মানুষ খাবার খাবে এবং কিভাবে কোথায় তাদেরকে খাওয়ানো হবে সেটার উপর নির্ভর করে কিন্তু এই খাবার পরিবেশনের পদ্ধতিটাও আগে থেকে নির্ধারণ করে রাখা হয়। যেমন যদি অনেক মানুষের খাওয়ারের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে বুফে পদ্ধতিতে খাবার পরিবেশন করা যায়। তোমরা সবাই জানো যে বুফে পদ্ধতি হচ্ছে একটা টেবিলে খাবার, সব ধরনের খাবার সাজানো থাকে এবং প্লেট, গ্লাস, কাঁটা চামচ বা খাওয়ার জন্য যেসব প্রয়োজনীয় সরঞ্জাম প্রয়োজন সেগুলোও একপাশে সাজানো থাকে। অতিথিরা আসেন একজন করে, এসে যার যার পছন্দের মতো এবং প্রয়োজন অনুযায়ী খাবার তুলে নিয়ে নির্ধারিত স্থানে বসে সেগুলা খেতে থাকেন বা খান। যাই হোক, তো এই অনেক বেশি অতিথির খাবারের জন্য যে ব্যবস্থা সেটা সাধারণত বুফে পদ্ধতিতে পরিবেশন করা হয়। এতে করে কোনো বিশৃঙ্খলা হয় না এবং প্রত্যেকে তার প্রয়োজনীয় এবং পছন্দ মতো খাবার দিতে পারে। আবার দেখা যাচ্ছে ছোটোখাটো কোনো প্রোগ্রাম হলে যদি হালকা খাবারের ব্যবস্থা করা হয় তো সেখানে দেখা যায় যে প্যাকেট সিস্টেম বা প্যাকেটজাত খাবার দেয়া হয়, অর্থাৎ প্যাকেটে করে হালকা বা শুকনা টাইপের খাবার দেয়া হয়। এটাও কিন্তু খাবার পরিবেশনের একটা পদ্ধতি। আবার ঘরোয়াভাবে আমরা যে যদি কোনো অনুষ্ঠান করি বা নিয়মিত মানে প্রতিদিন আমরা বাড়িতে যে খাবার খাই সেটার ক্ষেত্রে দেখা যায় যে বাড়িতে যে ডাইনিং টেবিল থাকে সেখানেই আমরা খাবার পরিবেশন করি। তো যেহেতু মেনু পরিকল্পনায় আগে থেকে সব কিছু পরিকল্পনা করা থাকে, এজন্য খাবার আকর্ষণীয়ভাবে পরিবেশন করা সম্ভব হয়। কিন্তু যদি পরিকল্পনা করা না থাকে তাহলে দেখা যায় যে কোন খাবার কোন পাত্রে দিব বা কোন খাবারটা কোথায় সাজালে ভালো লাগবে এই সম্পর্কে দেখা যায় যে ধারণা থাকে না বা তাড়াহুড়া করে এলোমেলো হয়ে যায়। সেক্ষেত্রে খাবার যতই সুস্বাদু হোক, যদি উপস্থাপনা বা পরিবেশনা আকর্ষণীয় না হয় তাহলে কিন্তু ওই খাবার খাওয়ার প্রতি আসলে খুব বেশি রুচি থাকে না মানুষের। এরপর আছে খাবার খাওয়ার আগ্রহ জন্মানো। খাওয়ার আগ্রহ জন্মানো, আকর্ষণীয়ভাবে যদি খাবার পরিবেশন করা যায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি যে কোনো খাবার খাওয়ার আগ্রহ জন্মায়।
শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে শিশুরা সব ধরনের খাবার খেতে চায় না। বিশেষ করে দেখা যায় যে তারা ভাজা পোড়া জাতীয় খাবার বেশি পছন্দ করে বা চিপস চকলেট এই টাইপের খাবার বেশি পছন্দ করে, কিন্তু আসলে এগুলো খাবার কিন্তু তাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। আবার বিপরীতে যদি তাদেরকে শাকসবজি বা ফলমূল এই ধরনের খাবার দেওয়া যায় তাহলে এটা কিন্তু তাদের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। কিন্তু অধিকাংশ শিশুরাই বা অধিকাংশ বাচ্চারাই কিন্তু এই পুষ্টিকর খাবারগুলো মোটেও খেতে পছন্দ করে না। এক্ষেত্রে যদি এই আকর্ষণীয়ভাবে পরিবেশন করা যায় তাহলে কিন্তু তাদের এই খাওয়ার আগ্রহটা জন্মে। যেমন দেখা যাচ্ছে যে একটা শিশুকে আমি ফল খাওয়াবো, তো 2-3 রকমের ফল কেটে সুন্দর করে সাজিয়ে যদি একটা কার্টুনের মতো করে দেয়া যায় তাদের সামনে, তাহলে কিন্তু ওরা ওটা যে ফল সেটা না ভেবে ওই কার্টুনের মতো দেখে ওইটা দেখেই কিন্তু ওই আকর্ষণীয় ভাবে যে উপস্থাপন করা হয়েছে ওটা দেখেই কিন্তু তারা ওই ফলগুলো খেয়ে ফেলে। তো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আকর্ষণীয়ভাবে খাবার পরিবেশনের উপরে কিন্তু খাওয়ার আগ্রহটা নির্ভর করে। এই জন্য এই 2টা পয়েন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আছে খাদ্য গ্রহণে একঘেয়েমি দূর করা। খাদ্য গ্রহণে একঘেয়েমি দূর করা। দেখা যায় যে আমরা প্রতিনিয়ত একই খাবার খেতে খেতে কিন্তু অনেকটা বিরক্ত হয়ে যায়। আসলে একই জিনিস, বা সেটা শুধু খাবারের ক্ষেত্রে না, যে কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু বারবার একই জিনিস আসলে আমাদের কি ভালো লাগে না। এক্ষেত্রে যদি মেনু পরিকল্পনা করে নেওয়া যায় তাহলে খাবারের এই খাদ্য গ্রহণে বা খাবার খাওয়ার এই একঘেয়েমিটা দূর করা যায়। দেখা যাচ্ছে একই খাবার কিন্তু যদি একটু অন্যভাবে পরিবেশন করা যায় বা অন্যভাবে যদি রান্না করা যায়, হয়তোবা একটা জিনিস, যেমন আমরা উদাহরণ দেই মাছটা আমরা নর্মালি ভেজে খাই, কিন্তু দেখা যাচ্ছে যে এটা ভেজে একটানা যদি আমি খেতে থাকি তাহলে কি একটা একঘেয়েমি ভাব চলে আসে। কিন্তু এই মাছটাকে যদি আমরা একটু অন্যভাবে রান্নার চেষ্টা করি, দেখা যাচ্ছে সব মশলা দিয়ে ম্যারিনেট করে সেটা যদি আমরা ভাপিয়ে রান্না করি বা ভাপানোর পরে বা ভাপানোর সাথে যদি শুধু মাছ না দিয়ে ওর সাথে আরও কিছু মশলা বা হালকা কোনো সবজি টাইপের কোনো কিছু দিয়ে রান্না করি, সেক্ষেত্রে কিন্তু ওই ভাজা মাছের ওই একঘেয়েমিটা কিন্তু দূর হয়ে যায়। আবার দেখা যাচ্ছে যে একটানা আমরা ভাত খাচ্ছি কিন্তু যদি একদিন খিচুড়ি রান্না করা যায় বা জাউ ভাত রান্না করা যায় সেক্ষেত্রে কিন্তু একটু নতুনত্ব আসে এবং খাবারের একঘেয়েমিটা দূর হয়। এরপরে যেটা আছে অল্প খরচে বেশি পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা যায়। যে দামি খাবার মানেই মনে হয় অনেক বেশি পুষ্টিকর খাবার, কিন্তু আসলে আমাদের এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। দামি খাবার হলে যে সেটা অনেক বেশি পুষ্টিকর খাবার হবে আসলে কিন্তু সেরকম না। যদি আমরা আগে থেকে মেনু পরিকল্পনা করে নিই, তো এই মেনু পরিকল্পনার মধ্যে কিন্তু খাবারে কি কি উপাদান ব্যবহার করা হবে সেই সব জিনিসেরই কিন্তু মূল্যটাও নির্ধারণ করা থাকে। তো এক্ষেত্রে দেখা যায় যে যদি আমার বাজেট কম থাকে, আমার পরিবারের ইনকামের উপরেই তো আমার বাজেটটা নির্ভর করবে। পরিবারের ইনকাম যেমন, খাদ্য খাতে ব্যয়ের পরিমাণটাও ঠিক তেমনই হবে। কারণ ইনকামের চেয়ে যদি অনেক বেশি খাদ্য খাতে আমি ব্যয় করে ফেলি তাহলে আমার অন্যান্য খাতে ব্যয় করার বা অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যয় করার মতো টাকা আর হাতে থাকবে না। এই জন্য মেনু পরিকল্পনায় যেহেতু আগে থেকেই সব খাবারের এবং খাবার তৈরিতে কি কি জিনিস ব্যবহার করা হবে সেগুলো সব ডিটেলস মূল্য ওখানে দেয়া থাকে বা লেখা হয়। এজন্য যদি আয় কম থাকে বা বাজেট অনুযায়ী খাদ্য খাতে যে পরিমাণ বাজেট রাখা হয়
সেটা অনুযায়ী যদি আমরা কম মূল্যের মধ্যে যেসব পুষ্টিকর খাবার আছে সেগুলো দিয়েও কিন্তু আমরা আমাদের পুষ্টির চাহিদা মেটাতে পারি। যে বেশি মূল্য দিয়ে খাবার কিনে যে আমার পুষ্টির চাহিদা মেটাতে হবে ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। কম মূল্যের মধ্যেও বা অল্প দামি খাবার দিয়েও কিন্তু পুষ্টির চাহিদা আমরা যথাযথভাবে পূরণ করতে পারি, কিন্তু সেটা সম্ভব শুধুমাত্র মেনু পরিকল্পনা যদি করা হয় তখন। কিন্তু মেনু পরিকল্পনা যদি না করা থাকে তাহলে কি এই যে গুরুত্বগুলো এখানে আমরা জানতে পারলাম, এই গুরুত্ব কিন্তু আসলে যদি পরিকল্পনা করা না হয় তাহলে এই সবগুলা কিন্তু পূরণ হওয়া আসলে সম্ভব না। হয়তোবা একটা পূরণ হবে কিন্তু আরেকটা হবে না এরকম। কিন্তু যদি মেনু পরিকল্পনা করে নেওয়া যায় আগে থেকে তাহলে এই সবগুলো চাহিদাই কিন্তু আসলে পূরণ করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা একটু জানবো মেনু পরিকল্পনার নীতি। এতক্ষণ জানলাম মেনু পরিকল্পনার গুরুত্ব। এখন জানবো মেনু পরিকল্পনার নীতি। অর্থাৎ মেনু পরিকল্পনা করার সময় কিছু নীতি মেনে চলা অত্যন্ত দরকার, তাহলে মেনু পরিকল্পনাটা অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে করা যায় এবং মেনু পরিকল্পনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাও সঠিকভাবে পূরণ হয়। তো প্রথমে খেয়াল রাখতে হবে মেনু পরিকল্পনার আগে যে 5টা মৌলিক খাদ্য গোষ্ঠী থেকে যেন খাবারটা নির্ধারণ করা যায়। অর্থাৎ এই 5টা মৌলিক খাদ্য গোষ্ঠীর প্রত্যেকটা খাদ্য কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন এবং এই খাদ্য যদি 2-1টা বাদ দেওয়া হয় তাহলে কিন্তু ওই খাবারটা আসলে আর সুষম থাকে না বা সুষম হয় না। এই জন্য খেয়াল রাখতে হবে যে 5টি মৌলিক খাদ্য গোষ্ঠী থেকে যেন খাবার নির্বাচন করা হয়। থেকে খাদ্য নির্বাচন। এরপর যেটা আছে, এই 5টি মৌলিক খাদ্য গোষ্ঠীর মধ্যে কমপক্ষে এক এক বেলায় আমরা যেরকম প্রধান খাদ্য খাই সারা দিন রাতে 3 বার, তো এই 3 বারের খাবারের মধ্যে এই 5টি মৌলিক খাদ্য গোষ্ঠীর মধ্যে যে কোনো 3টি খাদ্য গোষ্ঠী থেকে খাবার নির্বাচন করা বা খাবার রাখা অত্যন্ত জরুরি। তা না হলে আসলে আমাদের শারীরিক যে খাবারের যে চাহিদাটা সেটা পূরণ করা কিন্তু কোনোভাবেই সম্ভব না। এবং প্রোটিনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে উদ্ভিজ্জ প্রোটিনের পাশাপাশি অন্তত এক বেলায়, মানে 3 বেলা আহারের মধ্যে অন্তত এক বেলায় যেন প্রাণিজ প্রোটিন থেকে আমরা খাদ্য নির্বাচন করি বা প্রাণিজ প্রোটিন থেকে খাদ্য সরবরাহ করা যায়, এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। এরপরে যেটা খেয়াল রাখতে হবে যে খাদ্যের স্বাদ, গন্ধ, তারপর আকর্ষণীয় দিক এগুলো সবই যেন ঠিক থাকে। কারণ খাদ্যের রং, গন্ধ, পুষ্টিগত গুণাবলী এগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আসলে ওই খাবারের খাওয়ার আসলে বা ওই খাবারটা আমাদের খেয়ে কিন্তু শরীরে খুব বেশি কাজে লাগে না। আবার খাবারের রং, গন্ধ এগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের খাবার খাওয়ার প্রতি আসলে আগ্রহ নষ্ট হয়ে যায়। এই জন্য এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এরপর যেটা খেয়াল রাখতে হবে ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ। আমরা এক একজন এক এক ধর্মের লোক বা এক একজন এক এক ধর্মাবলম্বী, তো এই এক একটা ধর্মে কিন্তু এক একটা খাবার আসলে নিষিদ্ধ থাকে। তো এই ধর্মীয় বা সামাজিক এই বিধিনিষেধগুলো মেনে আমাদেরকে মেনু পরিকল্পনা করতে হবে। দেখা যাচ্ছে কোনো একটা অনুষ্ঠানের জন্য আমি মেনু পরিকল্পনা করছি, তো সেখানে যদি সব ধর্মের বা মানুষের দাওয়াত থাকে তাহলে
কোন কোন ধর্মের কতজন মানুষ আছে সেটা হিসাব করে আমরা কি কি খাবার দিব বা কোন খাবারের বিকল্প হিসেবে কোনটা দেয়া যায় এটা আমাদের আগে থেকেই চিন্তা ভাবনা করে রাখতে হবে। তা না হলে যদি এই ধর্মীয় এবং সামাজিক বিধিনিষেধ না মেনে মেনু পরিকল্পনা করা হয় তাহলে কিন্তু মেনু পরিকল্পনার উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। এরপরে যেটা আছে ব্যক্তিগত ও শারীরিক সমস্যা। ব্যক্তি বিশেষে কিন্তু এক একজনের এক এক রকম খাবার প্রয়োজন। শিশুদেরকে যেমন ঝালযুক্ত খাবার না দেয়া, তারপর বয়স্ক মানুষের জন্য যেমন হালকা বা অল্প তেলে ভাজা বা সিদ্ধ এই টাইপের খাবার দেয়া যেটা তাদের শরীরের জন্য আসলে উপযোগী। এরপর যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তি থাকে তো তার জন্য রোগের ধরন বুঝে মেনু পরিকল্পনা করা, তাকে সেইভাবে খাবার দেয়া। তো এই ব্যক্তি বিশেষে কিন্তু খাবারের এক একজন এক এক রকমের খাবার প্রয়োজন। এজন্য এই ব্যক্তি বিশেষে কী ধরনের খাবার প্রয়োজন, ব্যক্তির বয়স, ব্যক্তির শারীরিক অবস্থা এগুলো বুঝে তারপর মেনু পরিকল্পনা করতে হবে। এরপর যেটা আছে রান্নার সময় কতটা সময় এবং শক্তি ব্যয় হবে সেটাও কিন্তু ওই মেনু পরিকল্পনার মধ্যে উল্লেখ থাকা অত্যন্ত দরকার। কারণ শুধুমাত্র খাবার তৈরি করেই তো আমরা দিন রাতে 24 ঘন্টার সময় কাটাই না, তাই না? আমাদের আরও অনেক প্রয়োজনীয় কাজকর্ম থাকে। তো এজন্য রান্নার বা খাবার তৈরি করার সময় কতটুকু টাইম আমি ওই খাবার তৈরির পিছনে ব্যয় করব সেটা সম্পর্কে অবশ্যই স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন এবং এই সময় পরিকল্পনাটা আগে থেকে ওই মেনু পরিকল্পনার মধ্যে করে নেওয়া খুবই প্রয়োজন। এরপর যেটা সেটা হচ্ছে খাদ্যের বাহ্যিক উপস্থাপনা, অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য বা পরিবেশনের ধরন, এটার উপর নির্ভর করে কিন্তু খাওয়ার আগ্রহ জন্মে। তো আমাদের খেয়াল রাখতে হবে মেনু পরিকল্পনার মধ্যে অবশ্যই আমরা এই জিনিসটা গুরুত্ব দিব যাতে খাবার পরিবেশন আকর্ষণীয় হয়, খাবারের রং, স্বাদ, গন্ধ সব কিছুই যেন ঠিকঠাক মতো থাকে, সেটা আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে মেনু পরিকল্পনার বিবেচ্য বিষয়, মেনু পরিকল্পনার গুরুত্ব এবং মেনু পরিকল্পনার নীতি সম্পর্কে জানতে পারলাম। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো এবং বাসায় তোমরা যখন কোনো খাবার তৈরি করবে তোমরা অবশ্যই মেনু পরিকল্পনা করে নিবে, এতে করে খাবার তৈরি করাও সহজ হবে, আবার খাবার তৈরির উদ্দেশ্যও কিন্তু সফল হবে এবং পুষ্টিকর খাবারও আমরা প্রতিবেলায় পরিবেশন করতে পারব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।